নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনায় ধৃত 5 জনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ। ধৃতদের পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে, করা হবে ডিএনএ টেস্ট। বিহারে নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন। কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনী যুদ্ধে লড়ছেন প্রয়াত অভিনেতার বোন? জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। ভারতে অনুপ্রবেশকারী 2 জঙ্গিকে নিকেশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কুপওয়ারা জেলার মাঝের সেক্টরে খতম 2 জঙ্গি। এভারেস্ট ছেড়ে এবার জেনজি বিক্ষোভে পড়ছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। জেনজি বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালালেন আন্দ্রে রাজোয়েলিনা। উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তার মিরিক সফরে যাওয়া নিয়েও ধোঁয়াশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মিরিকে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে যান মুখ্যমন্ত্রী। খোঁজ নেন স্বজনহারাদের। দুর্যোগ বিধ্বস্ত মিরিকে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা কখনো পায়ে হেঁটে, আবার কখনো গাড়িতে খতিয়ে দেখেছেন। কথা বলেছেন মানুষের সঙ্গে, তুলে দিয়েছেন ত্রাণ। সেই মতো মঙ্গলবার দুপুরে মিরিকে পৌঁছে যান প্রশাসনিক প্রধান। ধসে ক্ষতিগ্রস্তদের বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নেন তিনি। একেবারে দিদির মতো তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রীর মিরিক না যাওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রবল বৃষ্টি এবং ভুটানের জলে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। যদিও বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছেন সেখানকার সাধারণ মানুষ। এই বিপর্যয়ে মিরিকে সবথেকে বেশি ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গিয়েছে রাস্তা, বহু জায়গায় নেমেছে ধস, ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। এমনকি একই পরিবারে 3 জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। সেখানকার মানুষের পাশে থাকতেই মঙ্গলবার সকালেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি। তাদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি স্বজনহারাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রশাসনিক প্রধান। এছাড়াও মিরিকের রাস্তায় হেঁটে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন তিনি। পরে সেখানকার একটি ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলির পাশাপাশি পড়ুয়াদের হাতে খাতা, পেন, পেন্সিল, ছোটদের হাতে টেডি বিয়ার তুলে দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রবিবার বিকেলেই উত্তরবঙ্গ পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালতের নির্দেশ, 2 বিজেপি নেতার ওপর আক্রমণের ঘটনায় কেস ডায়েরি জমা দিতে হবে পুলিশকে। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, 2 বিজেপি নেতার উপর আক্রমণের ঘটনায় কেস ডায়েরি জমা দিতে হবে পুলিশকে। আগামী 27 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। গত 6 অক্টোবর উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েন খগেন এবং শঙ্কর। অভিযোগ, লাঠি জুতো নিয়ে খগেন এবং শঙ্করের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলেও অভিযোগ। তাতেই মুখে আঘাত পান খগেন। বাঁ চোখের নিচের হাড় ভেঙে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও, তারও হাতে চোট লাগে। দুজনকেই পরে হাসপাতালে ভর্তি করানো হয়। গত বুধবার শঙ্কর ছাড়া পেলেও খগেন এখনও চিকিৎসাধীন। ওই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। জনস্বার্থ মামলা করার আবেদন করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। মঙ্গলবারের শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে জানান, খগেন শঙ্করের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে। খুনের চেষ্টার মামলা দায়ের হওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ তেমন কোনো ধরার যোগ পাননি। মামলাকারীর আইনজীবীর আবেদন, এই ঘটনার তদন্তভার এএনআই এর হাতে দেওয়া হোক। যদিও বিচারপতি মঙ্গলবার এএনআইকে তদন্তভার দেওয়া হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি। শুনানি শেষে রাজ্যের কাছে ঘটনার রিপোর্ট তলব করেন তিনি। একই সঙ্গে পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট জানিয়েছে, আগামী 27 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। হাই নিউজ নেটওয়ার্ক।
দুর্গাপুরের মেডিকেল কলেজ চত্বর কেঁপে উঠল নারকীয় অপরাধে। দ্বিতীয় বর্ষের এক চিকিৎসক ছাত্রীকে ক্যাম্পাসের বাইরে জঙ্গলের ধারে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫ অভিযুক্তকে। মঙ্গলবার ভোরে তাদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করা হয়েছে পুরো ঘটনার। ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে তাদের পোশাকও। এক অভিযুক্ত জেরায় ধর্ষণের কথা স্বীকারও করেছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। দুর্গাপুরে মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, যখন ওই তরুণী ক্যাম্পাসের বাইরে বেরোয়। অভিযোগ, জঙ্গল লাগোয়া এলাকায় তাকে আটকে রেখে নৃশংসভাবে নির্যাতন করা হয়। মঙ্গলবার ভোরে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে। ওই সময় তারা যে পোশাক পরেছিল সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পোশাকগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন জেরার মুখে ধর্ষণের কথা স্বীকার করেছে। তবে পুলিশ ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করছে, যাতে সমস্ত প্রমাণ আইনিভাবে নিশ্চিত করা যায়। পুলিশ সূত্রে খবর, আইন অনুযায়ী অভিযুক্ত একাধিক হলে ঘটনাটি গণধর্ষণ হিসেবে গণ্য হবে এবং সেই অনুযায়ী মামলা রুজু হয়েছে। ওই তরুণী ওড়িশার বাসিন্দা এবং দুর্গাপুরে একটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে পড়ে। ঘটনার পরপরই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। পরে রবিবার রাত এবং সোমবার দুপুরে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি নির্যাতিতার এক সহপাঠীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওই সহপাঠী তদন্তে সহযোগিতা করছেন এবং ঘটনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন, নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে আমরা ক্রমাগত যোগাযোগ রাখছি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমি নিজে তার বাবার সঙ্গে দেখা করে কথা বলেছি এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছি। অন্যদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও ঘটনাটির পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার তিনি হাসপাতালে ভর্তি ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলেন এবং দ্রুত সুবিচারের আশ্বাস দেন। পরে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়ার জন্য তারা সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ে চাপ তৈরি করবেন। ঘটনার পর থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে আতঙ্ক ছড়ালেও ছাত্রীরা চাইছেন দ্রুত বিচার হোক। একজন ছাত্রীর কথায়, আমরা আতঙ্কে আছি। কলেজ চত্বরে যদি এমন ঘটনা ঘটে, তাহলে বাইরে আমরা কতটা নিরাপদ, সেটাই প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছেন, সব অভিযুক্তের ডিএনএ মিলিয়ে দেখার কাজ শুরু হয়েছে। রিপোর্ট এলেই চার্জশিট পেশ করা হবে। তদন্তে পুলিশ এখন এক এক করে জোড়া লাগাচ্ছে নারকীয় এই ঘটনার প্রতিটি দিক। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত মেদিনীপুর জেলার প্রাক্তন সিপিএম সম্পাদক তথা প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার সোমবার রাত 12টা নাগাদ মেদিনীপুর শহরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণকালে তার বয়স হয়েছিল 85 বছর। প্রয়াত মেদিনীপুরে জেলার প্রাক্তন সিপিএম সম্পাদক তথা প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার সোমবার রাত 12টা নাগাদ মেদিনীপুর শহরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণকালে তার বয়স হয়েছিল 85 বছর। বার্ধক্যজনিত বেশ কিছু রোগে ভুগছিলেন তিনি। রাতে শৌচালয়ে যাওয়ার পর স্ট্রোক হয় তার, বমি হয়। তারপর ধীরে ধীরে ঢলে পড়েন মৃত্যুর কোলে। দলীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ঘণ্টাখানেক তিনি পার্টি অফিসে ছিলেন। মঙ্গলবার তাকে শ্রদ্ধা জানান দলের সদস্য সমর্থকেরা। দেহদানের মধ্যে দিয়ে সম্পন্ন অন্তিম যাত্রা। বঙ্গের বাম রাজনীতিতে দীপক সরকার বেশ বড়সড় নাম। মেদিনীপুর জেলা সংগঠন তৈরি থেকে উন্নয়নের কাজে তার ভূমিকা তো আছেই, পরবর্তী সময়ে রাজ্য সম্পাদক মণ্ডলীতেও ছিলেন তিনি। শ্রমিক নেতা থেকে শিক্ষক সংগঠনের চেয়ারম্যান, সব ভূমিকাতেই দেখা গিয়েছিল তাকে। মেদিনীপুর কলেজে অধ্যাপনার সময় বাম রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। প্রায় 23 বছর সামলেছেন মেদিনীপুরের জেলা সম্পাদকের দায়িত্ব। অবিভক্ত মেদিনীপুর এবং ভাগাভাগির পর পশ্চিম মেদিনীপুরে দলের এই পদে ছিলেন দীপক সরকার। ইদানিং বয়সের কারণে তেমন সক্রিয় না থাকলেও দলের কার্যালয়ে নিয়মিত যাতায়াত ছিল প্রবীণ কমরেডের। সোমবার সন্ধ্যায় ঘণ্টাখানেক বাড়ির কাছাকাছি পার্টি অফিসে গিয়ে কিছুটা সময় কাটিয়েছিলেন দীপক সরকার, কিন্তু বাড়ি ফেরার পরই অসুস্থ বোধ করেন তিনি। রাত 12টা 10 নাগাদ মৃত্যু ঘটে তার।
স্বভাবতই প্রবীণ বামপন্থী নেতার প্রয়াণে শোকের ছায়া বামপন্থী মহলে। জেলা সিপিএম ও পরিবার সূত্রের খবর, মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে গিয়েছেন দীপক সরকার। মঙ্গলবার সেই অনুযায়ী শেষকৃত্য হবে তার আগে অবশ্য প্রবীণ বাম নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দেহ রাখা হবে দলের সদর পার্টি অফিসে। কলকাতা থেকে আসছেন দলের শীর্ষ প্রতিনিধিরা। শহর পরিক্রমা করে প্রবীণ কমরেডের দেহ নিয়ে যাওয়া হবে মেদিনীপুর মেডিকেল কলেজে। সেখানেই দেহদান হবে তার। হাই নিউজ নেটওয়ার্ক। দিওয়ালির আগে দেশজুড়ে উৎসবের আবহ। তার মধ্যে জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। সোমবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশকারী 2 জঙ্গিকে নিকেশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে খতম 2 জঙ্গি। দিওয়ালির আগে দেশজুড়ে উৎসবের আবহ। তার মধ্যেই জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। সোমবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশকারী 2 জঙ্গিকে নিকেশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে 2 জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চলছে। 2 জঙ্গি নিকেশের পর ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মাছিল সেক্টরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছিল 2 জঙ্গি। সোমবার সন্ধ্যে 7টা নাগাদ সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনারা। সঙ্গে সঙ্গে 2 জঙ্গিকে লক্ষ্য করে শুরু হয় গুলিবৃষ্টি। পাল্টা গুলি চালায় 2 জঙ্গিও। তবে শেষ পর্যন্ত ভারতীয় সেনার বীরত্বের কাছে 2 জঙ্গি হার মানে। 2 জঙ্গিকে খতম করার পর মাছিল সেক্টরের বিরাট এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি। তবে জঙ্গিদের পরিচয় সম্পর্কে সেনার তরফে এখনো কিছু জানা যায়নি। অন্যদিকে কুপওয়ারা জেলার দুধনিয়াল সেক্টরে সোমবার রাত থেকে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রের মতে আসলে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। অনুপ্রবেশ আজ করতে পেরেই বিস্ফোরণ ঘটানো হয়, যেন জঙ্গিদের গতিবিধি বোঝা যায়। তবে এখনও ওই এলাকায় জঙ্গির খোঁজ মেলেনি। তল্লাশি চালাচ্ছে সেনা এবং অন্য নিরাপত্তা বাহিনীও। দেশজুড়ে উৎসবের মরশুমে যেন কোনোভাবে জঙ্গিরা নাশকতা ছড়াতে না পারে, সেই জন্য সতর্ক দৃষ্টি রাখছে সেনা। গত কয়েকদিন ধরে এমনিতেই সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে সেনা। কারণ শীত পড়ার আগেই বিপুল পরিমাণে জঙ্গিকে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়। শীত পড়ে গেলে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকা কঠিন। তাই শীত পড়ার আগেই পাকিস্তানি লঞ্চ প্যাড থেকে জঙ্গিরা ভারতে ঢোকে, এমনটাই মত বিএসএফ কর্তা সতীশ খান্ডারের। সেই কারণেই বিএসএফ এবং সেনাকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতীক্ষার অবসান। বিহার ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে 71 জনের। প্রথম দফার মনোনয়ন পেশের মেয়াদ শেষের 3 দিন আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিহার ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে 71 জনের। প্রথম দফার মনোনয়ন পেশের মেয়াদ শেষের 3 দিন আগে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম তালিকাতেই নাম রয়েছে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহার। চৌধুরীদের দুর্গ তারাপুর আসন থেকে লড়বেন সম্রাট এবং সিনহা প্রতিদ্বন্দ্বিতা করছেন লক্ষ্মীসরাই আসন থেকে। তবে বাদ পড়েছে স্পিকার নন্দকিশোর যাদবের নাম। এতদিন পাটনা সাহিব আসন থেকে লড়ে আসা নন্দকিশোর যাদবকে সরিয়ে ওই কেন্দ্রে রত্নেশ কুশওয়াকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও পাটনার প্রধান 2টি কেন্দ্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে গেরুয়া শিবির। অরুণ কুমার সিনহার পরিবর্তে পাটনার কুমহার সিটি থেকে সঞ্জয় গুপ্তকে টিকিট দেওয়া হয়েছে। 243 সদস্যের বিহার বিধানসভার নির্বাচন এবার হবে 2 দফায়। প্রথম দফার ভোট গ্রহণ হবে 6 নভেম্বর এবং দ্বিতীয় দফা সম্পন্ন হবে 11 নভেম্বর। প্রথম দফায় ভোট রয়েছে 121টি বিধানসভা কেন্দ্রে। প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 17 অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 20 অক্টোবর পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। 2026 বিধানসভা ভোট বিহারে। নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন। কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনী যুদ্ধে লড়ছেন প্রয়াত অভিনেতার বোন? বিহারের বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় বড় চমক। এবারের নির্বাচনী ময়দানের অন্যতম হেভিওয়েট নাম দিব্যা গৌতম।
যিনি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বোন। 2020 সালে 14 জুন মুম্বাইতে বলিউড অভিনেতার রহস্য মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ভূমিপুত্রের প্রয়াণ বড়সড় প্রভাব ফেলেছিল বিহারের রাজনীতিতেও। সুশান্তের মৃত্যুর পর এবার 25 বিধানসভা ভোটে বাম দলের তরফে প্রার্থী করা হলো তার তুতো বোন দিব্যাকে। সোমবার দলের তরফে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে দিব্যা গৌতমের নাম ঘোষণা করা হয়েছে। পাটনা দীঘা বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম এর প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতার মামাতো বোন। জানা গিয়েছে, দিব্যা বরাবর পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। দাদা সুশান্তের মৃত্যুর পরও ন্যায় বিচারের দাবিতে সরব হতে দেখা গিয়েছিল তাকে। ছাত্র রাজনীতিতে আইসার হয়ে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। এবার সেই প্রাক্তন আইসা নেত্রীকেই পাটনা দীঘা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল বিহারের সিপিআইএম লিবারেশন। সূত্রের খবর, বুধবার মনোনয়ন জমা দেবেন তিনি। জানা গিয়েছে, পাটনা কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন দিব্যা গৌতম। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তার। পাটনার উইমেন্স কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও নিযুক্ত ছিলেন। এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন সুশান্তের তুতো বোন এবং ভোটে লড়ার কথা জানিয়েই দিব্যার হুঙ্কার, আজকের রাজনীতি দেশের ধনীদের হাতে পুতুল হয়ে গিয়েছে, সাধারণ মানুষের কথা আর কেউ শোনে না। পাশাপাশি সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। দিব্যা গৌতম জানিয়েছেন, তিনি মানুষের পাশে দাঁড়াতে চান, বিশেষ করে যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও নারী সুরক্ষা নিশ্চিত করতে চান তিনি। দিব্যা সাফ কথা, আমি কোনো দলের হয়ে রাজনীতি করতে আসেনি, আমি মানুষের জন্য কাজ করতে চাই। এদিকে ভাকপা মালি দলের তরফে জানানো হয়েছে, দিব্যা গৌতমের মতো সাহসী ও শিক্ষিত মুখকে সামনে রেখে তারা সমাজে নতুন বার্তা দিতে চায়। হাই নিউজ নেটওয়ার্ক। 4 দশকের সোনালী অধ্যায় শেষ হতে চলেছে। প্যারামাউন্ট গ্লোবাল ঘোষণা করেছে, আগামী 31 ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে এমটিভি হিটস, এমটিভি 80s, এমটিভি 90s সহ একাধিক জনপ্রিয় মিউজিক চ্যানেল। ডিজিটাল যুগে দর্শকের অভ্যাসের পরিবর্তন, ইউটিউব এবং স্পটিফাইয়ের উত্থান সব মিলিয়ে টেলিভিশনের পর্দা হারাতে বসেছে একসময় সঙ্গীত বিপ্লবের প্রতীক এমটিভি। একসময় সঙ্গীত প্রেমীদের হৃদয়ের মঞ্চ এমটিভির যুগ শেষ হচ্ছে। প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, 2025 সালের 31 ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে এমটিভি হিটস, এমটিভি 80s, এমটিভি 90s সহ একাধিক চ্যানেল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেটওয়ার্কের পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে। প্যারামাউন্টের তরফে জানানো হয়েছে, নতুন প্রজন্মের দর্শক এখন আর টেলিভিশন নয়, সোজা চলে যাচ্ছে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে, স্পটিফাই, অ্যাপল মিউজিক কিংবা ইউটিউবে। দর্শক সংখ্যা হ্রাস এবং বিজ্ঞাপন আয় পতনের ফলে টিভি ভিত্তিক সঙ্গীত চ্যানেলগুলির আয় ক্রমশ কমে আসে। তাই সিদ্ধান্ত হয়, ঐতিহ্যবাহী এই চ্যানেলগুলি বন্ধ করে এমটিভির কন্টেন্টকে পুরোপুরি ডিজিটাল রূপ করে তোলা হবে। বিশেষজ্ঞদের মতে এটি মূলত সময়ের দাবি। যেখানে সঙ্গীত এখন এক ক্লিকেই পৌঁছে যায় হাতে থাকা ফোনে, সেখানে 24 ঘন্টা টিভি চ্যানেল আর আগের মতো টান তৈরি করতে পারছে না, বলছেন মিডিয়া বিশ্লেষক জুলিয়ান হ্যারিস। তবে এই সিদ্ধান্তে মন খারাপ সারা বিশ্বের অসংখ্য এমটিভি প্রেমীর। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে নস্টালজিয়ার। কেউ লিখছেন, এমটিভি শুধু চ্যানেল নয়, আমাদের কৈশোরের স্মৃতি। কেউ বলছেন, এমটিভি শিখিয়েছিল সঙ্গীত শুধু শোনা নয়, দেখা ও অনুভব করার বিষয়। 1981 সালে আই ওয়ান্ট মাই এমটিভি স্লোগান দিয়ে আত্মপ্রকাশ করেছিল এই চ্যানেল। মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, গানস এন রোজেস থেকে শুরু করে 90-এর দিকের পপ তারকারা সবাই এমটিভির পর্দায় গড়ে তুলেছিলেন নিজেদের পরিবার। সঙ্গীত, ফ্যাশন আর স্বাধীন মত প্রকাশের মাধ্যমে এমটিভি হয়ে উঠেছিল প্রজন্মের প্রতীক। এখন সেই ইতিহাসের দরজা বন্ধ হচ্ছে ধীরে ধীরে। যদিও প্যারামাউন্ট জানিয়েছে, এমটিভি ব্র্যান্ড পুরোপুরি শেষ হবে না, ডিজিটাল রূপে অনলাইন এবং স্ট্রিমিং ফরম্যাটে নতুনভাবে ফিরে আসবে। কিন্তু 80 এবং 90 দশকের দর্শকদের কাছে এই বিদায় এক নীরব সুরবিহীন সন্ধ্যা।
এক দর্শকের কথায় এমটিভি বন্ধ মানে যেন যৌবনের একটা গান শেষ হয়ে যাওয়া। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখছে আবহাওয়ার খবরে। চলতি সপ্তাহে এবারের মতো বিদায় নিতে চলেছে বর্ষা, তবে ফের ফুসছে নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে কি দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস? ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গা থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেই এবারের মতো বিদায় নিতে চলেছে বর্ষা, তবে ফের ফুসছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে কি দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হবে, সেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে আপাতত রাজ্যের দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কেবলমাত্র উপকূলের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে অধিকাংশ জেলায় আর বৃষ্টি হবে না। মোটের উপর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ইতিমধ্যেই হালকা শীতের আমেজ রয়েছে ভোরের দিকে, তাপমাত্রাও বেশ নিম্নমুখী। জেলায় জেলায় শীত আসার ইঙ্গিত পাওয়া মিলেছে। শীত পড়তে পড়তে মাসের শেষের দিক বা নভেম্বরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাপমাত্রা আরও কমলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরের শেষের দিকে। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। ভোর ও রাতের দিকে উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে। আপাতত অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি হবে না আর, তাপমাত্রা নিম্নমুখী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।